স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সংবাদের শুরুতেই জানবো সাপ্তাহিক ছুটির দিনে বাজারের চিত্র। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী জহিরুল মোহসান। জহিরুল, রমজান সংশ্লিষ্ট পণ্যগুলোর দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সুমনা, আমরা দেখেছি আজকে সকাল থেকে বাজারে রমজান সংশ্লিষ্ট যে সবজিগুলো রয়েছে প্রত্যেকটার কিন্তু আসলে দাম চড়া। আমরা সবচেয়ে বেশি দাম যেটা আসলে লেবুর দাম দেখেছি আমরা। ছোট লেবু 50 টাকা থেকে শুরু করে প্রকারভেদে সাইজ অনুসারে সেই লেবু কিন্তু হালি প্রতি 100 টাকা পর্যন্ত রাখছেন খুচরা বাজারে। এবং আমরা দেখেছি যে এর পাশাপাশি বেগুনের দামটাও বেশ চড়া। 130 টাকা থেকে প্রকারভেদে 150 টাকা পর্যন্ত আসলে বেগুনের দাম চাইছেন খুচরা বাজারের যারা বিক্রেতা রয়েছেন। এছাড়া আমরা ক্ষীরার দামটাও আসলে বেড়েছে, সেটা প্রায় 80 টাকা আসলে তারা দাম চাইছেন। এছাড়া আমরা দেখছি যে গাজরের দামটা কিছুটা স্থিতিশীল, 30 টাকায় গাজর পাওয়া যাচ্ছে। আর টমেটো সেটা 20 টাকা থেকে 30 টাকার মধ্যে টমেটো পাওয়া যাচ্ছে। এছাড়া অন্যান্য যে করলা রয়েছে, করলার দামটা কিছুটা কমেছে, 40 থেকে 50 টাকার মধ্যে করলাটা পাওয়া যাচ্ছে। আর এছাড়াও আমরা দেখি যে তেলের বাজারে যে সংকট সেটা কিন্তু এখনও রয়েছে। তেলের বাজারের সংকট এখনও কাটেনি। সেই যারা ক্রেতা আসছেন তারা তেল পাচ্ছেন না অনেক দোকানে, আবার বিক্রেতারাও আসলে সেই অনুসারে তেল দিচ্ছেন না। আর এছাড়া আমরা কাঁচা বাজারের আজকে বেশ ভিড় রয়েছে এবং এই ভিড়ের মধ্যে যারা ক্রেতা আসছেন তারা আসলে বেশ অভিযোগের সাথেই বলছেন যে লেবুর দামটা রোজার আগেও আসলে কম ছিল, কিন্তু রোজা শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই লেবুর দামটা বাড়তে শুরু করে এবং এখন কিন্তু আরও বাড়তির দিকে রয়েছে লেবু। আর বেগুনের দামটাও একই অবস্থা, বেগুনের দামটাও আসলে বাড়তির দিকে রয়েছে, বেগুনের দামটাও কমার কোনো হদিস দেখা যাচ্ছে না। এছাড়া আমরা দেখছি যে অন্যান্য যেই সবজিগুলো রয়েছে সেগুলো কিছুটা স্থিতিশীল রয়েছে, কিন্তু আমরা বেগুনটা আসলে ইফতারের অনুষঙ্গ হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাই আমরা প্রতি রমজানেই দেখি আসলে বেগুনের দামটা বেড়ে যায়। এবারও আসলে একই অবস্থা এবং লেবুর দামটা যে পরিমাণ বেড়েছে সেই বাড়াতে আসলে যারা ক্রেতা আসছেন তারা লেবুর পরিমাণ কমিয়ে 1টা 2টা 3টা করে আসলে লেবু নিয়ে যাচ্ছে, হালিও অনেকে কিনছে না। আর বড় লেবু যেগুলো রয়েছে এক একটা লেবু আসলে 30 থেকে 40 টাকা করে দাম চাইছেন। এবং এই বাজারটা আসলে স্থিতিশীল হওয়ার জন্য ক্রেতারা তাদের আসলে মুখে আমরা ক্ষোভ দেখেছি যে তারা বলছেন যে বাজারকে স্থিতিশীল করতে হবে এবং রমজানে যাতে কাঁচা বাজারের এই পণ্যগুলোর দাম আরও কমে যায় সেদিকে আসলে মনিটরিং বা তদারকির দিকেও তারা আসলে দাবি জানিয়েছে। শোভনা, কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বাসের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হচ্ছে আগামী 14 মার্চ থেকে। অগ্রিম হিসেবে 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের টিকিট বিক্রি করা হবে। একযোগে অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে কিছু পরিবহন এবার পুরোপুরি অনলাইন ভিত্তিক টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে যেন যানজটে আটকে না থাকতে হয় সেজন্য প্রশাসনকে নজর দিতে আহ্বান জানান বাস মালিকরা। এছাড়া নাইট কোচগুলোতে নিরাপত্তার স্বার্থে ভিডিও করে রেখে তারপর গাড়ি ছাড়ার একটা পরিকল্পনা করা হচ্ছে বলেও জানায় বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আসন্ন ঈদকে সামনে রেখে চট্টগ্রামে অনেকেই নিজের ও প্রিয়জনের জন্য কেনাকাটা সারছেন। ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা সারতে চান তারা। ঈদ আসতে এখনো অনেকটা সময় বাকি, তবুও কেউ করছেন যাচাই বাছাই, কেউ বা এসেছেন এবারের ঈদ কালেকশন দেখতে। রোজার শুরুতে পছন্দের পোশাক ও এর সাথে মিলিয়ে অন্যান্য সরঞ্জাম কিনতে ব্যস্ত তরুণীরা। তারা বলছেন গরম যেন ঈদকে ফিকে করতে না পারে, তাই বাড়তি নজর সাজ পোশাকে। এবারের ঈদে বিদেশি বাহারি পোশাকের পাশাপাশি দেশীয় পোশাকের দিকেও আগ্রহ ক্রেতাদের। শপিং করতে তো সবারই ভালো লাগে, বেসিক্যালি ড্রেস কিনছি, জুতা কিনছি, একটু ফ্রিলি দেখা যায়, সব কাপড় ভালো মতো দেখা যায়, এটার জন্য হচ্ছে আগে থেকে মার্কেটে এসে সবকিছু দেখা। বিক্রেতারা বলছেন থান কাপড় ও 3 পিসের বেচাকেনা হলেও ছুটির দিন ছাড়া ক্রেতা সমাগম কিছুটা কম। আশা করছেন 10 রোজার পর জমে উঠবে চট্টগ্রামের ঈদ বাজার। সুতিটাই বেশি পছন্দ করি, তবে এবার একটু দেশীয় প্রেফার করার চেষ্টা করছি।
লাহোরি কটনও চলতেছে, পাকিস্তানি বিভিন্ন ইন্ডিয়ানও অনেক 3 পিস আছে, চলতেছে ভালো। দেশীয় কাপড় আল্লাহর রহমতে মনে হয় যে এখন অনেক আগে আসছে। মোটামুটি আল্লাহর রহমতে বেচাকেনা ভালো আছে। ভালো মানের পোশাক ও দামের বিষয়ে ক্রেতাদের সন্তুষ্ট রাখতে সচেতন রয়েছে মার্কেট কর্তৃপক্ষ। এর পাশাপাশি ক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন করে মার্কেটের পার্কিং ফ্যাসিলিটি বাড়ানোর পরে এবং এবার এনশিওর করছি যে মার্কেটে কোয়ালিটি পূর্ণ যাতে মার্কেটে সবাই আনে। ঈদকে ঘিরে চট্টগ্রাম মহানগরীর বিপণী বিতানগুলোয় রাখা হয়েছে ছাড়ের ব্যবস্থাও। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। মাত্র 9 বছর বয়সেই দৃষ্টি হারান টাঙ্গাইলের আব্দুল গফুর। কিন্তু প্রতিবন্ধী হয়েও গফুর নিজেকে সফল খামারি হিসেবে তুলে ধরেছেন। পরিবারের বোঝা না হয়ে এখন তার উপার্জনেই চলে সংসার। অন্ধত্ব কখনো বাধা হতে পারেনি গফুরের কাছে। জীবন তাকে চ্যালেঞ্জ দিয়েছে, তিনি তাতে হার মানেননি। জন্মের পর স্বাভাবিক জীবনযাপন করলেও শিশু বয়সে হঠাৎ অসুস্থ হয়ে দু চোখের দৃষ্টিশক্তি হারান আব্দুল গফুর। পারিবারিক অসচ্ছলতার কারণে চিকিৎসার অভাবে পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। তবে অন্ধত্বকে প্রতিবন্ধকতা মনে করে থেমে যাননি গফুর। সংসারের হাল ধরতে কৃষিকাজ সহ যুক্ত হয়েছেন নানা কাজে। টাঙ্গাইলের ঘাটাইলের শিশিরচালা গ্রামের বাসিন্দা আব্দুল গফুর 2015 সালে মুরগির খামার দিয়ে শুরু করেন গফুরের সংগ্রামী জীবন। হার না মানা এই যুবক নিজের জীবনই বদলাননি, সচ্ছলতা এনেছেন পরিবারেরও। বুদ্ধি করলাম তাহলে কটা মুরগি পালি দিয়ে কি লাভবান হতে পারে কিনা। পরে প্রথম অবস্থায় মনে করেন যে 1200 মুরগি উঠাইলাম, খুব কষ্ট করে উঠাইলাম, মানে বাকি বুকি খাওয়াই এটি করাইয়া মনে করেন যে আবার মোটামুটি এখন একটু সফলতায় আইছি। ফারাম টারাম কইরা সংসারেও কিছু দায়িত্ব কইরা খাইতেছে, আঙ্গ চালাইতেছে। তবে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এরকম প্রতিবন্ধী বা অসহায় যারা আছেন তারা সফল উদ্যোক্তা তৈরি হবেন এবং ওর কাছ থেকে শিক্ষা নিয়ে যে কোনো সফল হওয়া যায়। সেজন্য আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সবসময় সহযোগিতা করতে ইনশাল্লাহ প্রস্তুত থাকব। গফুরের জীবন যেন শেখায় স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করার মানসিকতা থাকলে সব বাধা জয় করা সম্ভব। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রথম দফায় ব্যর্থতার পর আগামী সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন। এবারের বৈঠক অর্থবহ হবে বলে আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বৈঠকে সরাসরি অংশ না নিলেও সেখানে উপস্থিত থাকবেন তিনি। কিয়েভ একটি দ্রুত এবং স্থায়ী শান্তিতে পৌঁছানোর জন্য কাজ করছে বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে শান্তির জন্য একটি কাঠামো নিয়ে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। এর আগে গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন জেলেনস্কি এবং ট্রাম্প। পরবর্তীতে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এবারে খেলার খবর। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চল কুইন্সল্যান্ডে আঘাত হানতে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আলফ্রেড। 51 বছর পর ভয়াবহ এমন ঘূর্ণিঝড়ের কবলে দেশটি। এর ফলে প্রচুর বৃষ্টিপাত এবং ঘনবসতিপূর্ণ অঞ্চলের পাশ দিয়ে ব্যাপক ঢেউ বইছে। কিছু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি গণপরিবহনও বন্ধ রয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত 10,000 বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 2024 সালের জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন ভারতের গোল মেশিন সুনীল ছেত্রী। তবে বাংলাদেশ ও মালদ্বীপের বিপক্ষে এফসির বাছাই পর্বের ম্যাচ খেলতে অবসর ভেঙেছেন তিনি।
সুনীলকে রেখেই আগামী 25শে মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দল ঘোষণা করেছে ভারত। গত বছরের জুনে বিশ্বকাপ বাছাই কুয়েতের বিপক্ষে গোল শূন্য ড্র ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল পর্ব শেষ করেন 40 বছর বয়সী এই তারকা। ভারতের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছেত্রী আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় 94 গোল নিয়ে আছেন চতুর্থ স্থানে। ইউরোপা লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে হওয়া ম্যাচে সোসিয়েদাদের ঘরের মাঠে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। বিরতি থেকে ফিরেই আক্রমণের পাল্লা ভারী করে ম্যান ইউ। 57 মিনিটে গার্নাচোর পাস থেকে দলকে লিড এনে দেন জোসুয়া জিরকোজি। তবে সেই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রেড ডেভিলরা। 70 মিনিটেই সমতায় ফেরে সোসিয়েদাদ। এরপরে আর ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় আমেরিকান শিষ্যরা। শেষ পর্যন্ত সমতা নিয়ে দ্বিতীয় লেগে মাঠে নামার অপেক্ষায় ব্রুনো ফার্নান্দেজ, এরিকসনরা। আরেক ম্যাচে ডাচ দল এজেডের কাছে 1-0 গোলে হেরেছে টটেনহ্যাম। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি 32 দলের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন, নির্ধারিত ফরমে মতামত জানাতে হবে 13ই মার্চের মধ্যে। ঈদের আগেই কিছু দলের সঙ্গে এককভাবে, কিছু দলের সঙ্গে জোটগত সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এছাড়া আরও দেখতে পাচ্ছি ডাকাত আতঙ্কে নৈশ বাসে কমছে যাত্রী, প্রবাসীদের জন্য বিমানবন্দরে বসছে হেল্প ডেস্ক, মহাসড়কে ডিউটি করছে থানা পুলিশ। সংলাপ শেষে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপরে দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে 6 মাসে পুলিশের ওপর 225 হামলা, মব নিয়ে উদ্বেগ। পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে জানালেন আইজিপি। পাশে দেখতে পাচ্ছি সংলাপ শেষে জুলাই সনদে সই করবে রাজনৈতিক দলগুলো, জানালেন প্রধান উপদেষ্টা। এছাড়া রয়েছে স্বাধীনতা পুরস্কারের জন্য 8 জন মনোনীত, গ্রহণ করলেন না বদরুদ্দিন ওমর। সেনাবাহিনীকে সতর্ক করার পর পরিবর্তন এসেছে বলেছেন ফলকার তুর্ক। কালের কণ্ঠে দেখতে পাচ্ছি ঐতিহাসিক 7ই মার্চ আজ, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। এছাড়া রয়েছে দ্বৈত নাগরিকত্বে ঝোঁক বাড়ছে, নিরাপত্তার জন্যই অনেকে দ্বৈত নাগরিকত্ব নিচ্ছেন। পাশে রয়েছে নির্বাচনের সময় নিয়ে বিভ্রান্তি, আগামী ডিসেম্বর, পরের বছর মার্চ, এপ্রিল ও জুন নিয়ে আলোচনা। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে, বিবিসিকে জানিয়েছে প্রধান উপদেষ্টা। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে আইন শৃঙ্খলায় অস্বস্তি, গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন, গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় নয়, এখনও সেখানে বসে আছে ফ্যাসিস্টের দোসররা। 16 বছর ধরে ভয়ঙ্কর টর্নেডো বয়ে গেছে, নির্বাচন আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, বিবিসিকে প্রধান উপদেষ্টা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।